ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। হঠাৎই ফোনটা বেজে ওঠে মিস্টার অনুপ বিশ্বাসের। স্ক্রিনটায় নাম লেখা রিয়া। তড়িঘড়ি ফোনটা রিসিভ করে কানে লাগালেন তিনি। ওদিক থেকে একটা কম বয়সী মেয়ের উচ্চাকাঙ্ক্ষায় ভরা কোমল গলা ভেসে এলো। বাবা, আমি একদম ঠিক আছি, তোমরা টেনশন করো না। ডকুমেন্টেশনের কাজ চলছে, হয়ে গেলেই আমি বাড়ি ফিরছি। আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। সে যাই হোক, আমি এখন রাখলাম, কেমন? প্রত্যুত্তরে অনুপবাবু কন্যা রিয়াকে বেশ কয়েকটা সান্ত্বনা বাক্য বলে ফোনটা কাট করলেন। অনুপবাবু ও তার স্ত্রী দুজনেই শান্তির নিঃশ্বাস ফেললেন মেয়ের এই ফোন কলে। রিয়ার বয়স 16, সে ক্লাস 11-এর ছাত্রী। বাড়ি হচ্ছে 6 বালিগঞ্জ প্লেস। দিনটা ছিল 5 জুন 2009, যেদিন এই বিভৎস ঘটনার প্রথম সূত্রপাত। নিজের স্টাডি টেবিলে বসে রিয়া তখন নিজের ব্যাগ গোছাতেই ব্যস্ত। টেবিলের পাশেই পড়ে রয়েছে নিজের মোবাইলটা, তবে তা দেখার তার হাতে খুব একটা সময় নেই। স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। তাড়াহুড়োতে সে যখন বইগুলো ব্যাগের মধ্যে ঢোকাতে ব্যস্ত, ঠিক তখনই তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। সেই ব্যস্ততার মাঝেও সে মোবাইলটা হাতে নিয়ে মেসেজ অপশনটা টাচ করে, আর যা দেখে তাতে সে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। মেসেজটা এসেছে বাংলার ফেমাস ওমেন ম্যাগাজিন কোম্পানি দ্য ভয়েস অফ ওমেন থেকে। প্রথমে পুরো ব্যাপারটাতে একটু খটকা লাগলেও ম্যাগাজিনটার নাম দেখে কিছুটা বিশ্বাসের জায়গা তৈরি হয় তার মনে। আবারও একবার কনফার্মেশনের জন্য মেসেজটাতে চোখ বোলায় সে। মেসেজটা কিছুটা এরকম: হ্যালো মিস রিয়া বিশ্বাস, ইটস ফ্রম দ্য ফেমাস ম্যাগাজিন দ্য ভয়েস অফ ওমেন। কংগ্রাচুলেশন, ইউ আর আওয়ার লাকি ড্র উইনার্স। You scored top in the secondary examination of your school. It's a very big achievement. That's why you own the amount 20,000 rupees and a free ticket to visit the hill town Darjeeling. Don't miss the opportunity. না না, ভুল নয়, ঠিকই দেখেছে সে। সময়টা 2009। তাই এইসব বিষয়ে অজানাই ছিল বেশিরভাগ মানুষের কাছে। রিয়াও তার ব্যতিক্রম নয়। মোবাইলটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে সে। ঠিক তখনই তার মোবাইল ফোনটা কেঁপে ওঠে। একটা কল ঢুকছে, নাম্বারটা আননোন, তাও ফোনটা রিসিভ করলো সে। হ্যালো, কে বলছেন? ফোনের ওদিক থেকে একটা কোমল নারী কণ্ঠস্বর সুরেলা বীণার মতো বেজে ওঠে। হ্যালো, আপনি কি মিস রিয়া বিশ্বাস বলছেন? হ্যাঁ বলছি, আপনি? আমি বিদিশা, দ্য ভয়েস অফ ওমেন ম্যাগাজিন থেকে বলছি। ও হ্যাঁ, বলুন। আপনি হয়তো মেসেজটা এতক্ষণে পেয়েছেন। এটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে। অ্যাজ আওয়ার মেসেজ, আপনি পাচ্ছেন নগদ 20,000 টাকা, সাথে দার্জিলিং ভ্রমণের একটা ফ্রি টিকিট। আনন্দে পুলকিত হয়ে ওঠে রিয়ার মন। হবে নাই বা কেন? ফ্রি এর কোনো কিছু হাতের নাগালে পেলে মানুষ তা উপভোগ করে সবচেয়ে বেশি। এটাই হিউম্যান নেচার। তারই মাঝে আবার সেই সুরেলা কণ্ঠ ঝংকার দেয়। এই পুরস্কার হাতে পেতে গেলে নিজের সেকেন্ডারি এক্সামিনেশনের ডকুমেন্টস নিয়ে এক্ষুনি এসে আমাদের অফিসে যোগাযোগ করুন। স্থান কসবা, রথতলা, 32B, শেক্সপিয়ার সরণি। বলে অতিরিক্ত কোনো বাক্যালাপ না করে ফোনটা কাট করলেন বিদিশা। এদিকে রিয়া আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। সে দৌড়ে গেল মায়ের কাছে। মা বাবাকে কোনো মতে রাজি করালো। পরের দিন সকাল সকাল সে তৈরি হলো বিদিশার বর্ণনা করা গন্তব্যের উদ্দেশ্যে। পৌঁছে একটা শেষ কল সে করেছিল বাবা অনুপ বিশ্বাসের উদ্দেশ্যে। এই শেষ। তারপর থেকে পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায় একটা নাম, রিয়া বিশ্বাস। এটা তো ছিল শুরু।
ঘটনাটার বীভৎসতার এটা মাত্র 1%। সম্পূর্ণ সত্য ঘটনার উপর নির্ধারিত এই গল্প, যা গোটা পুলিশ ডিপার্টমেন্টের ভিত নাড়িয়ে দিয়েছিল, যা আশা করি আপনাদের আশানুরূপ হবে। আজ সেই গল্পই আমরা পরিবেশন করব। নমস্কার, ওয়েলকাম টু ফ্যাবুলাস টেলস। আপনাদের সাথে রয়েছে আমি গোরা। আজ আপনাদের জন্য সৌরভ সেনগুপ্তের সম্পূর্ণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা দুর্ধর্ষ গোয়েন্দা গল্প হত্যার ফাঁদ। আর সেই গোয়েন্দার নামটা আশা করি বলার প্রয়োজন নেই, মিস্টার ব্যানার্জি। এই গোয়েন্দা চরিত্রটিকে নিয়ে লেখক অনেকগুলি গল্প লিখেছেন, যার মধ্যে 2টি আমরা ইতিমধ্যে পরিবেশন করেছি। আর হ্যাঁ, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ গল্পগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এই গল্পে আপনারা দেখতে পাবেন ক্লাস 11-এর একটা মেয়ে কিভাবে ফ্রডের খপ্পরে পড়ে হঠাৎই নিখোঁজ হয়ে যাবে। কিন্তু শুধু কি নিখোঁজ? বোধহয় না, হয়তো আরও কিছু, যা রীতিমতো ভীতপ্রদ। কিন্তু কিভাবে হবে এই মিস্ট্রির সমাধান? জানতে হলে গল্পটা শেষ অবধি শুনতে হবে। আর আমি আগেই বলেছি, এই ঘটনা একটি সম্পূর্ণ সত্য ঘটনা। তবে লেখক গল্পের প্লট মেকিং এর জন্য সামান্য কিছু রদবদল করেছেন, আর আমরাও গল্পটাকে আপনাদের কাছে শ্রুতিমধু করার জন্য সামান্য কিছু চেঞ্জেস করেছি, যা আশা করি আপনাদের পছন্দ হবে। আসল ঘটনার সোর্সও আমরা গল্পের শেষে জানিয়ে দেব। আর কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের রহস্য রোমাঞ্চ গল্প, হত্যার ফাঁদ। মিস্টার ব্যানার্জি ধীর পায়ে এগিয়ে গেলেন দরজাটা খোলার জন্য। দরজাটা খুলে চোখের সামনে একজোড়া পরিচিত বিষণ্ণ চোখ দেখে তিনি চমকে ওঠেন আর বলেন, আরে প্রাণতোষ যে, এই সাত সকালে কি ব্যাপার? কোনো উত্তর আসে না। প্রাণতোষবাবু সোজা এগিয়ে গিয়ে সোফার পাশে রাখা টেবিল থেকে জল ভর্তি কাঁচের গ্লাসটা হাতে তুলে সশব্দে চরম তৃষ্ণার্থের মতো তা পান করলেন। তারপর ধপ করে সোফাতে বসে পড়লেন। এসব দেখে কেমন একটা থ হয়ে গিয়েছিলেন গোয়েন্দা মহাশয়। তারপর কোনো রকমে নিজেকে তটস্থ করে সোফার দিকে এগিয়ে গিয়ে প্রাণতোষবাবুর পাশে বসলেন ও সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে কাঁধে হাত রেখে তিনি বললেন, প্রাণতোষ, কন্ট্রোল ইয়োরসেলফ। ইউ আর এ পুলিশ অফিসার। তোমাকে শক্ত থাকতে হবে, ঘটনা সে যতই বিভৎস হোক না কেন। আবারও কোনো উত্তর আসে না। কয়েক সেকেন্ডের মধ্যে মিস্টার ব্যানার্জি কিছু একটা ভাবলেন, তারপর বললেন, টেক ইউর টাইম প্রাণতোষ, একটু সময় নাও, শান্ত করো নিজেকে, তারপর বলো। কিছুটা সময় আবার নিস্তব্ধতায় কেটে গেল। তবে এবার লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়ের মুখটা বেশ কিছুটা স্বাভাবিক হয়ে এলো। একটা দীর্ঘশ্বাস নিলেন তিনি। তারপর মৃদু স্বরে বললেন, বিভৎসতার আর কোনো কিছু বাকি নেই স্যার, সমস্ত লিমিট ক্রস করে গেছে এই কেসটা। গোয়েন্দা মহাশয়ের আর কোনো সন্দেহ নেই, কোনো একটা কেসের কারণেই বড়বাবুর এই অবস্থা। তবে কোন কেস? বলছি স্যার। আবার একটা দীর্ঘশ্বাস নিলেন তিনি। তারপর বলতে শুরু করলেন, সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেফেস্ট সিটি হিসেবে আমাদের তিলোত্তমার কত খ্যাতি ছিল বলুন তো স্যার, কিন্তু এখন যা সব ঘটে চলেছে। এত বড় একটা শহরে এত লক্ষ লক্ষ মানুষ, ক্রাইম তো থাকবেই। কিন্তু ব্যাপারটা কি, আমাকে খুলে বলো। বলছি স্যার, আসলে ঘটনাটা আজ থেকে দিন 10 আগের স্যার। বলে বড়বাবু বলতে শুরু করেন, বুঝলাম। তা তুমি ঠিক কি জাতীয় সাহায্য চাইছো আমার কাছে? মানে স্যার, আমরা অনেক চেষ্টা করেছি জানেন, কিন্তু কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। এখনো অবধি সেইভাবে কিছুই করে উঠতে পারেনি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট। আসলে স্যার, আপনি ছাড়া সম্ভব হচ্ছে না। সে ঠিক আছে, কিন্তু কি স্যার? দেখো, যেহেতু বেশ কয়েকদিন তোমরা এ বিষয়ে ইনভেস্টিগেট করেছো, কিছু তো হাতে আসা উচিত ছিল, তাই না? সবকিছু নিয়েই আমরা যাচাই করেছি, তবুও। হঠাৎই গোয়েন্দা মহাশয় হাহা করে হেসে উঠলেন। তবুও কোন বিষয়টা কিডন্যাপার অবধি পৌঁছে দেবে তা ঠিক বুঝে উঠতে পারছো না।
তাই তো? এ কথা শুনে বড়বাবুর মুখে লজ্জার ছাপ ফুটে উঠল। তারপর গোয়েন্দা মহাশয় আবার বলতে শুরু করলেন, প্রাণতোষ, যে কোনো কেস ইনভেস্টিগেট করার সময় চোখ কান খোলা রাখলেই অনেক কিছু বুঝতে পারা যায়। সে যাই হোক, এতদিন যেহেতু কেসটা নিয়ে ইনভেস্টিগেট করছো, তাই আশা করছি এখন যে প্রশ্নগুলো আমি তোমাকে করব তার উত্তর আমি সঠিকভাবে পাবো, ঠিক কিনা? অবশ্যই স্যার, বলুন না কি প্রশ্ন করতে চান। অ্যাট ফার্স্ট, মিস্টার অনুপ বিশ্বাসের ফ্যামিলি নিয়ে আমায় একটু বলো, আর কেসটা তোমরা কিভাবে ইনভেস্টিগেট করেছো সেটাও খুলে বলো আমায়। ওকে স্যার, বলছি। এই বলে বড়বাবু বলতে শুরু করেন। আসলে অনুপবাবু বুঝলেন, উনি জন্মসূত্রে কিন্তু কলকাতার বাসিন্দা নন। ওনার পৈতৃক ভিটে হচ্ছে কার্শিয়ামে। সেখানে স্ত্রী রাধা ও মেয়ে রিয়াকে নিয়ে উনি থাকতেন। এই বছরখানেক হলো কলকাতায় এসে উঠেছেন। কেন কলকাতায় কেন? আসলে ওনার মেয়ে রিয়া, ওনা অসম্ভব মেরিটোরিয়াস স্টুডেন্ট, আর ছোট থেকেই মেয়ের ইচ্ছে পাইলট হওয়ার। আর সেই পড়াশোনা করার ভালো অপরচুনিটি তো আমাদের কলকাতা ছাড়া আর কোথাও নেই সেইভাবে। আর তাছাড়াও অনুপবাবু জন্মগতভাবে বড় লোক, টাকা পয়সার খুব একটা অভাব নেই, তাই। আই সি। তার মানে কিডন্যাপাররা এই বিষয়টা জানতো যে অনুপবাবু বড় লোক, না হলে হঠাৎ ওনার মেয়েকে টার্গেট করা হতো না। স্ট্রেঞ্জ। ডাল মে কুছ কালা হ্যায় প্রাণতোষ। সে যাই হোক, তুমি বলে যাও। হ্যাঁ, যেহেতু উনি বড় লোক, তাই মেয়ের ইচ্ছে পূরণের জন্য বাড়ি ঘরদোর বেচে এই কলকাতায় ভাড়া বাড়িতে এসে ওঠেন, গড়িয়াহাটে। কিন্তু কয়েকদিন ওই বাড়িতে থাকার পর আবার 6 বালিগঞ্জ প্লেসের একটা ফ্ল্যাটে পুরো ফ্যামিলি শিফট হয়ে যায়। এই নতুন বাড়িতে আসার পরে এই ঘটনাটা ঘটেছে। মিনিট খানেক নির্বাক চলচ্চিত্রের মতো কিছু ভাবলেন গোয়েন্দা, তারপর বললেন, বুঝলাম। এ তো সবে শুরু স্যার, আসল ঘটনা তো এরপর। আসল ঘটনা সে কি হে? হ্যাঁ স্যার, আসল ঘটনা বলছি, শুনুন। রিয়া কিডন্যাপ হয়েছিল 5 তারিখ, আর তার কিডন্যাপিং এর খবর আমাদের কাছে এসে পৌঁছয় 17 তারিখে স্যার। চমকে ওঠেন মিস্টার ব্যানার্জি। এতদিন মেয়ের খোঁজ নেওয়া প্রয়োজন মনে করেননি বাবা মা? বলো কি? না স্যার, ব্যাপারটা সেরকম নয়। মেয়ে নিখোঁজ হওয়ার পর ওনারা মোবাইলে একটা SMS পেয়েছিলেন কিডন্যাপারদের কাছ থেকে। নিশ্চয়ই টাকা চাইছিল জানোয়াররা। একদম স্যার, তাও শুধু 5-10 হাজার নয় স্যার, পুরো 10 লাখ টাকা। আর বলেছিল যদি অনুপবাবু ওনার স্ত্রী পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে মেয়েকে আর কোনো দিনও জ্যান্ত দেখতে পাবেন না। স্বভাবতই ওনারাও ভয় পেয়েছিলেন। 10 লাখ, দ্যাট ইজ এ বিগ অ্যামাউন্ট। বুকের পাটা আছে বলতে হয় কিডন্যাপারদের। সে তো আছেই স্যার। সবচেয়ে অবাক করার বিষয়, কিডন্যাপাররা সেদিন SMS এ নিজেদের গ্যাংয়ের নামও মেনশন করেছিল। কি বলছো কি? এত দুঃসাহস? তাহলে আর কি বলছি স্যার। তার নাম কি বলেছিল গ্যাংয়ের? ডাউকি। বুঝলাম। তারপর তোমরা ঠিক কি করলে? আমরা সারা কলকাতা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কিছু পেলে না, তাই তো? স্বাভাবিক। মানে হ্যাঁ, কিন্তু আপনি কি করে? ওই যে একটু আগে বললাম, চোখ কান খোলা রাখলে অনেক কিছু জিনিস বোঝা যায়। আচ্ছা প্রাণতোষ, তোমার কি মনে হয় কেউ কিডন্যাপ করে জনসমক্ষে জানিয়ে যাবে, দেখো এ সবাই, আমি কিডন্যাপার? মানে না, মানে তা না স্যার। তারা তোমাদের মিসলিড করতে চাইলো, আর তোমরা যাচাই না করেই বাঁকা পথে চলতে শুরু করলে। পুলিশের চাকরি ছেড়ে তোমরা বাড়িতে বসে থাকো। ডিসকাস্টিং। মাথা নিচু হয়ে গেল বড়বাবুর, কিন্তু সেই অবস্থাতেও তিনি মৃদুস্বরে বললেন, আচ্ছা স্যার, এমনও তো হতে পারে যে আপনার বাবার মৃত্যুর কেসটায় রাজ্জাক আর নয়নার মতো এবারেও কিডন্যাপাররা আমাদের চ্যালেঞ্জ দিতে চেয়েছিল। এবার মিস্টার ব্যানার্জির মুখে একটা স্থিমিত প্রসন্ন হাসি দেখা গেল। মুখের রেখাগুলিতেও ক্রুদ্ধতার ছাপ মুছে একটা স্বাভাবিকতা ফিরে এসেছে ততক্ষণে। গুড কোয়েশ্চেন, বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্রাণতোষ, আমি তোমাকে হলপ করে বলতে পারি এরকম ঠিক কিচ্ছু হয়নি। আপনি এতটা কি করে শিওর হচ্ছেন?
ভেবে দেখো প্রণতোষ, অনুপবাবু কলকাতায় নতুন, তাই অন্যান্যদের এটা জানার কথাই নয় যে তিনি বড় লোক। আর যাই হোক, কেউ নিশ্চয়ই মাইকে অ্যানাউন্স করবে না যে আমি বড় লোক। তার মানে কিছু বুঝলে? আই থিঙ্ক আই গট ইট। তার মানে আপনি বলতে চাইছেন এটা এমন কেউ করেছে যে এই কয়েক মাসে অনুপবাবুর অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে যথেষ্ট অবগত ছিল, তাই তো? একদম ঠিক ঠিক, মাই ডিয়ার পার্টনার। বাট দ্য কোয়েশ্চেন ইজ কে, হু ইজ রিয়েল কালপ্রিট? সে যাই হোক, ইউ প্লিজ কন্টিনিউ প্রণতোষ। দেখুন, আমাদের কাছে যখন রিয়ার বাবা মা আসেন তখন তাদের মেয়ে নিখোঁজ হয়ে 12 দিন কেটে গেছে। তার কারণ জিজ্ঞেস করতে ওনারা যা বলেন তাতে আমাদের পায়ের তলার মাটিও কেঁপে যায় স্যার। কেন? 5 তারিখ রাত অবধি যখন অনুপবাবু আর ওনার স্ত্রী দেখেন মেয়ে বাড়ি ফেরেনি, তখন চাকর রামুকে নিয়ে ওনারা ওই জায়গায় যান। প্রসঙ্গত আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি স্যার, ওই দিন সকালে নিজের পুরস্কার নিয়ে আসতে কিন্তু রিয়ার সাথে চাকর রামুও গিয়েছিল। তা শুনে মিস্টার ব্যানার্জি উচ্চাকাঙ্ক্ষায় বলে ওঠেন, এই দাঁড়াও, সেদিন যদি রামু ছিল রিয়ার সাথে, তাহলে রিয়া নিখোঁজ হলো কিভাবে? রামুর বলা স্বীকারোক্তি অনুযায়ী স্যার, ওই আননোন মেয়েটি যে কল করে নিজের নাম বিদিশা বলেছিল, তার বর্ণনা করা জায়গায় পৌঁছে রামু আর রিয়ার দুজনই সামনাসামনি দেখা হয়েছিল তার সাথে। তারপরে বিদিশা রিয়াকে জানায় যে ডকুমেন্টেশনের কাজ কমপ্লিট হতে একটু সময় লাগতে পারে। সেই কথা রিয়া বিশ্বাস করে এবং রামুকে বাড়ি চলে যেতে বলে। আই সি, ক্লেভার, ভেরি ক্লেভার, আই মাস্ট সে। বড়বাবু মাথা চুলকাতে চুলকাতে বললেন, কি স্যার? বিদিশা? কেন স্যার? ভেবে দেখো প্রণতোষ, একজন এত মেরিটোরিয়াস মেয়ে, সে এসব কিছু এত সহজে মেনে নিল। বাট হাউ? আমি অবশ্যই বলছি প্রণতোষ, কোথাও না কোথাও রিয়ার অবচেতনে একটা সংশয় ছিল যে এটা ফ্রড হতে পারে, কিন্তু কিডন্যাপারদের দুটো ফাঁদে পা দিয়ে ফেললো মেয়ের। কোন দুটো স্যার? ফার্স্ট ওয়ান, দ্যাট ইজ পুরস্কারটা রিয়ার মেরিট বেসিসে বলা হয়েছিল, যা তার কাছে মনে হয়েছে বিশ্বাসযোগ্য। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ বিদিশা রিয়া ও রামুর সামনে সশরীরে বর্তমান থাকাটা। রিয়ার মনে কোথাও না কোথাও লুকিয়ে থাকা সংশয়টা বিদিশাকে চাক্ষুষ দেখে নিমেষে মুছে গিয়েছিল এবং সবকিছুকে সে অথেন্টিক বলে মেনে নিয়েছিল। তাই তো স্যার, এটা তো ভেবে দেখিনি। এই তো দেখছি দুধে কিডন্যাপারে প্রাণতোষ। যাই হোক, তুমি নেক্সটটা বলো। প্রাণতোষ বাবু আবার বলতে শুরু করলেন, সারা রাত অনেক খোঁজাখুঁজির পরেও মেয়েকে না পেয়ে অনুপবাবু সিদ্ধান্ত নেন পুলিশের কাছে যাওয়ার। কিন্তু ঠিক ওই সময় কিডন্যাপারের SMS-টা আসে ওনার কাছে, যেখানে মেয়েকে মেরে ফেলার টাকার কথা বলা তো ছিলই, আর তার পাশাপাশি বলা ছিল টাকা কোথায় নিয়ে যেতে হবে সেই জায়গার নাম। বলো, কোথায়? আসানসোল স্যার। কলকাতা থেকে সোজা আসানসোল? স্ট্রেঞ্জ। আর স্ট্রেঞ্জ, বাকিটা শুনুন স্যার, আরো অবাক হয়ে যাবেন। বলেই আবারও বড়বাবু বলতে শুরু করেন, বাধ্য হয়ে মেয়ের জীবন বাঁচানোর তাগিদে 10 লাখ টাকা আর রামু চাকরকে সাথে নিয়ে অনুপবাবু আর তার স্ত্রী আসানসোলের দিকে রওনা হন। সেখানে পৌঁছে আবার কিডন্যাপারদের কাছ থেকে SMS আসে আসানসোল নয় দীঘা আসতে হবে। সেখান থেকে সেই ক্লান্ত শরীরে তারা আবার রওনা হন দীঘার উদ্দেশ্যে। ইতিমধ্যে এইভাবে 2 দিন কেটে যায়। পরের দিন দীঘায় পৌঁছে আবার একই জিনিস, এবার দুর্গাপুর। এইভাবেই স্যার 12টা দিন নিরীহ বাবা মাকে সারা বাংলা ছুটিয়েছে জানোয়ারগুলো। বড়বাবু মিস্টার ব্যানার্জির মুখের দিকে তাকান। এতক্ষণ ধরে চুপ করে শুনতে থাকা গোয়েন্দা মহাশয়ের চোখ ততক্ষণে লাল হয়ে গেছে রাগে। তারপর তিনি রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, তোদের যদি ফাঁসিতে না ঝুলিয়েছি তো আমার নামও নিরলস ব্যানার্জি। আর বলবেন না স্যার, বেচারি অনুপবাবু যখন সেই কথাগুলো আমাদের বলেন, আমারও একই অবস্থা হয়েছিল। বুঝতে পারছি প্রাণতোষ, তুমি আমার কাছে এসে প্রথমটা কেন এরকম বিহবলের মতো করছিলে। যাই হোক, আলটিমেট কিডন্যাপাররা অনুপবাবুর কাছ থেকে তাহলে টাকাটা নিল কিভাবে ও কোথায়, এটাই বড় প্রশ্ন। স্যার 12টা দিন এইভাবে দৌড়ানোর পর অবশেষে 17ই জুন কলকাতারই বাবুঘাটে
কস্তুরী অ্যাপার্টমেন্টে পৌঁছে অনুপবাবুকে SMS এর মাধ্যমে বলা হয় রামু চাকুরের হাতে টাকার সুটকেসটা দিয়ে ভেতরে আসতে। তা ভীত সন্ত্রস্ত অনুপবাবু স্বভাবতই তা মেনে নেন, কিন্তু কিছু সময় পর রামু বাইরে এলেও রিয়া তার সাথে ছিল না। অনুপবাবুর স্বীকারোক্তি অনুযায়ী তিনি ভেবেছিলেন বেশি জল ঘোলা করলে সমস্যা হতে পারে। আর যাই হোক, প্রশ্নটা তো ওনার মেয়ের জীবন নিয়ে। কিন্তু অপেক্ষা করতে করতে যখন রাত হলো তখন আর কোনো গতিক না পেয়ে উনি বাধ্য হয়ে থানায় যোগাযোগ করেন। তা তোমরা তারপর কি করলে? অনুপবাবুর বলা কথা অনুযায়ী আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করি স্যার, এমনকি কস্তুরী অ্যাপার্টমেন্টও গিয়েছিলাম, কিন্তু নাথিং, কোনো এভিডেন্স পাইনি যা কিডন্যাপার অব্দি আমাদের পৌঁছে দিতে পারে। পাবেও না, যে সে কিডন্যাপার নহে, বড় দূর তো। একটাও কাছাকাছি এরা করেনি যা ধরে আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু ওরা যদি ডালে ডালে চলে তো আমাদের চলতে হবে পাতায় পাতায়। তবে কি তবে স্যার? তবে এই জায়গায় দাঁড়িয়ে দুটো প্রশ্নই আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে, বুঝলে? কি প্রশ্ন স্যার? রামুকে সেদিন টাকা হাতে কেন ভেতরে ডাকা হলো, অনুপবাবুকে কেন নয়? ভেবে দেখেছো? তাই তো স্যার। আর দ্বিতীয়? মেয়েটা বেঁচে আছে তো। থতমত খেয়ে যান বড়বাবু। আমতা আমতা করে তিনি বলেন, মানে এসব কি বলছেন স্যার? ঠিকই বলছি প্রাণতোষ, ভগবানকে ডাকো যেন মেয়েটা ঠিক থাকে। ব্যাপারটা যদি শুধু কিডন্যাপিং এর হয় তাহলে রিয়ার এতক্ষণে বাড়ি চলে আসার কথা, কিন্তু এখনো অবধি মেয়েটার কোনো পাত্তাই নেই। এখানেই তো আমার খটকাটা লাগছে। হে, সেসব ছাড়ো, এখন তুমি এসো প্রাণতোষ, আমাকে একান্তে একটু সাজাতে হবে ব্যাপারগুলো। তুমি বিকেলে এসো ওই 4টে নাগাদ। ওকে, বাই। বলেই শটাং গটগট করে গোয়েন্দা মহাশয়ের ঘরের ভেতরে প্রবেশ করলেন। বড়বাবুর আরও কিছু কথা বলার ইচ্ছে থাকলেও মিস্টার ব্যানার্জিকে প্রশ্ন করার জো নেই, তাই কিছুটা বাধ্য হয়ে তিনিও বেরিয়ে গেলেন। কথা মতো বিকেল 4টেতে বড়বাবু গোয়েন্দা মহাশয়ের বাড়ি এলেন। তারপর কোথাও একটা যাওয়ার উদ্দেশ্যে দুজনে গাড়িতে বসলেন। স্যার, কোথায় যাব? অনুপবাবুর বাড়ি। আমার কিছু ইন্টারোগেট করার আছে ওনাকে। কিন্তু স্যার আমরা তো ওনাকে... আহা, যা বলছি করো। ওকে স্যার। বলেই দুজনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। নমস্কার অনুপবাবু, আমি নিরজ ব্যানার্জি। বাই প্রফেশন আমার ডিটেকটিভ। নমস্কার। তারপর মিস্টার ব্যানার্জি পাশে বসে থাকা বড়বাবুর দিকে হাতের ইঙ্গিত দেখিয়ে বলতে শুরু করলেন, দেখুন, আমি পুরো ঘটনাটাই আমার বন্ধু প্রাণতোষের মুখে শুনেছি। তারপরও আমি আপনাকে সামান্য কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। একটু যদি কোঅপারেট করেন তো ভালো হয়। আমি বুঝতে পারছি, আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবুও প্লিজ। আচ্ছা, বলুন কি বলবেন। আচ্ছা, কলকাতাতে আপনি কতদিন হলো এসেছেন? কয়েক মাস হলো। এটার জন্য মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছিলাম। আপনার এখানে কেউ বন্ধু আছে? এমন কেউ কি আছে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে জানে? বন্ধু সেইভাবে কেউ নেই, তবে পরিচিত আছে কিছুজন, কিন্তু তারা আমার ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে কতটা জানে সেটা তো আমার জানা সম্ভব নয়। কিছু সময় কেটে যায়। তারপর মিস্টার ব্যানার্জি বলেন, ভালো করে মনে করে দেখুন অনুপবাবু, এমন কেউ নেই। কিছুক্ষণ ভাবেন ভদ্রলোক, তারপর বলেন, এই না স্যার, না, দুজন আছে। হ্যাঁ, দুজন আছে যারা জানে আমার ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে। চোখগুলো বড় বড় হয়ে ওঠে মিস্টার ব্যানার্জি। একজন হলো আমার দূর সম্পর্কের ভাই, নাম গৌতম। অনেকদিন আগেই কর্মসূত্রে কলকাতায় এসে উঠেছে, যোগাযোগ নেই বহুদিন। তবে 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 কলকাতায় আমরা ওঠা মাত্রই কোথা থেকে এসে হাজির হয় আমাদের আগের বাড়িতে, মানে গড়িয়াহাটের বাড়িটাতে। বলেন কি, যোগাযোগ নেই অথচ সোজা বাড়িতে এসে উঠলে? অনুপবাবুর মুখে এ কথা শুনে চরম উচ্চাকাঙ্ক্ষায় গোয়েন্দাবাবু বলে উঠলেন, তারপর? কথাবার্তা হয় নানান বিষয়ে। তারপর হঠাৎই বেশ কিছু টাকা ধার চেয়ে বসে।
সোজা টাকা? এসব কি স্যার? বলেই বড়বাবু মিস্টার ব্যানার্জির দিকে একবার তাকান। গোয়েন্দা মহাশয়ের চোখে তখন একরাশ কৌতূহল। অনেক দিন পর অত্যন্ত মূল্যবান কিছু খুঁজে পেলে মানুষের যেরকম মুখভঙ্গি হয়, বড়বাবু খুব ভালো করে বুঝলেন গোয়েন্দা মহাশয় কিছু না কিছু একটা তো সন্দেহ করেছেন। তারপর অত্যন্ত সাবলীলভাবে মিস্টার ব্যানার্জি বলেন, তা অনুপবাবু, আপনি আপনার ভাইকে জিজ্ঞেস করেননি হঠাৎ টাকা কি কারণে লাগবে? করেছিলাম স্যার। আসলে ও যে ফ্যাক্টরিতে কাজ করতো সেটা হঠাৎই বন্ধ হয়ে যায়, তাই বেশ কিছু টাকার দরকার হয়ে পড়েছে। এরকমই তো আমাকে বলেছিল। হাতের বৃদ্ধাঙ্গুলিটি মাথার এদিক ওদিক বেশ কয়েকবার চালনা করে মিস্টার ব্যানার্জি কিছু একটা ভাবলেন। তারপর বললেন, বুঝলাম। তা আপনি টাকা দিলেন অনুপবাবু? স্যার, দিলাম 1010 টাকা। আপনি বোকা অনুপবাবু। যে ভাই দাদার এতদিনে একবারে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেনি, কোথা থেকে উড়ে এসে টাকা চেয়ে বসলো, আর আপনি দিয়েও দিলেন? আমি দিতে চাইনি স্যার। আসলে তার আগে কথা হতে হতে বলে ফেলেছিলাম যে মেয়ের পড়ার জন্য কলকাতায় আসে। রিয়ার যে ইচ্ছা পাইলট হওয়ার, তাও বলেছিলাম। এবার আপনি বলুন স্যার, মেয়েকে পাইলট করতে গেলে কত টাকা খরচ তা তো আপনারা জানেন। স্বাভাবিকভাবে গৌতমও সেটা জানে। এরপর সোজা না বলি কি করে বলুন তো? বুঝলাম। আচ্ছা, আর দ্বিতীয় ব্যক্তিটি কে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে জানে? আমার অফিসের কলিগ বিদিশা। নামটা শুনে চমকে ওঠেন দুজনে। পাশ থেকে বড়বাবু ফিসফিস করে বললেন, স্যার, বিদিশা। পাশ থেকে একবার চোখ রাঙিয়ে বড়বাবুকে শান্ত থাকার আদেশ দেন গোয়েন্দা মহাশয়। তারপর একদম স্বাভাবিক স্বরে বলেন, তা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন সম্বন্ধে কি করে জানলো এই বিদিশা ম্যাডাম? আমি এমনিতে খুব একটা নিজের সম্বন্ধে ঢাক পেটাই না স্যার, তবে এই কয়েকদিনে কেমন একটা কাকতালীয় ভাবেই বিদিশার সাথে আমার পরিচয় বেড়ে যায়, তাই বলে ফেলেছি আর কি। বুঝলাম। আচ্ছা, এই দুজন ছাড়া আর কেউ নেই, তাই তো? অনুপবাবু ভাবলেন কিছুক্ষণ, তারপর নেতিবাচক ঘাড় নাড়লেন। আচ্ছা, এই গৌতম বাবু আর বিদিশা ম্যাডামের অ্যাড্রেসগুলো একটু আমাদের বলুন। চিন্তা করবেন না। কথা শেষ হলো না মিস্টার ব্যানার্জির। কন্যা হারানোর আবেগ আর আটকাতে পারলেন না মিস্টার অনুপ বিশ্বাস। কাঁদো কাঁদো গলায় তিনি বললেন, আমার মেয়েটা খুব মেধাবী জানেন স্যার। ছোট থেকে ইচ্ছে ছিল পাইলট হওয়ার, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। এটা আমার কোথায় আছে, কি করছে? অনুপবাবুর কাঁধে হাত রাখেন গোয়েন্দা মহাশয়। তারপর বলেন, নিজেকে একটু শক্ত করুন অনুপবাবু। উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। আচ্ছা, রামুকে একটু ডেকে দেওয়া যাবে? না স্যার, ও তো একটু দেশের বাড়ি গেছে, আগামী পরশু ফিরবে। সে কি, এই সময় দেশের বাড়ি? ওর মায়ের শরীরটা ভালো নেই, তাই গেছে। বড়বাবু একবার চরম সন্দেহের সাথে তাকালেন মিস্টার ব্যানার্জির দিকে। মুখে একটা মৃদু প্রাপ্তির হাসি নিয়ে গোয়েন্দা মহাশয় বললেন, আচ্ছা অনুপবাবু, আপনার নিজের কারো উপর সন্দেহ হয়? আরেকটা কথা বলুন অনুপবাবু, আপনারা প্রথম বাড়িটা ছাড়লেন কেন? বড়বাবু অবাক হয়ে গেলেন। এটা আবার কেমন প্রশ্ন? সেদিকে অনুপবাবু মৃদু স্বরে উত্তর দিলেন, আমরা ছাড়িনি স্যার। বাড়ির যিনি মালিক, নাম বীরেন চাকলাদার, উনি ওনার সমস্ত ভাড়াটিয়াদের হঠাৎই ছাড়িয়ে দেন। আমরা যখন প্রথম ওনার বাড়িতে উঠি জানতে পারি উনি বায়োলজি টিচার, তাই রিয়াকে ওনার কাছে টিউশনিতে ভর্তি করে দিই। কিছুক্ষণ চুপ করে কি একটা ভাবতে থাকেন মিস্টার ব্যানার্জি। তারপর বললেন, তাই এবার আমরা উঠি অনুপবাবু, নিজেদের একটু শক্ত রাখুন, আমরা দেখছি। চরম অনুনয়ের সুরে অনুপবাবু বলে ওঠেন, স্যার 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 আমার মেয়েটাকে খুঁজে দিন স্যার, প্লিজ প্লিজ, হাত জোর করছি আপনার কাছে, আমার মেয়েটাকে খুঁজে দিন স্যার। সান্ত্বনা দেওয়ার সুরে মিস্টার ব্যানার্জি বললেন, আমি চেষ্টা করছি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। বলে দুজন সশব্দে ঘর থেকে হেঁটে বেরিয়ে গেলেন। সুযোগ বুঝে বড়বাবু মিস্টার ব্যানার্জিকে জিজ্ঞেস করলেন, কিছু বুঝলেন স্যার? গোয়েন্দাবাবু নেতিবাচক ঘাড় নাড়িয়ে বললেন,
বোঝার চেষ্টা করছি প্রান্তোষ। কিন্তু আমার মনে হয় আমি বুঝতে পেরেছি স্যার। বলো কি? তা কে শুনি? বিদিশা, এই বিদিশাই কালপ্রিট স্যার। কিসের ভিত্তিতে বলছো? আর বাকিরা কেন নয়? নামটাই কি যথেষ্ট নয় স্যার? তা নয় প্রান্তোষ। তাহলে কে স্যার? গৌতম বাবু না বিদিশা না রাম? ধর, আমার সব ঘেঁটে যাচ্ছে। সেটাই তো আসল প্রশ্ন, কে, হু? সবার কাছে কিডন্যাপিং এর মোটিভ আছে হে। গৌতম বাবু জানতেন দাদার ফিনান্সিয়াল কন্ডিশন, এমনকি বিদিশা আর রামুকেও ফেলে দেওয়া যাচ্ছে না। এতদিনের বিশ্বস্ত চাকর, প্রভু সবকিছু জানাটাই স্বাভাবিক। না হে প্রান্তোষ, না। কেমন একটা গুলিয়ে যাচ্ছে পুরো বিষয়টা। ঠান্ডা মাথায় একবার ভেবে দেখতে হবে। কথা শেষ করার আগেই বড়বাবুর ফোনটা শব্দ করে উঠল। কিছুটা বাধ্য হয়ে ফোনটা রিসিভ করেন তিনি, আর তারপরেই তিনি আঁতকে ওঠেন। বড়বাবুর চোখ মুখ দেখে এটুকু অনুমান করতে খুব একটা অসুবিধা হয় না যে তিনি এমন কিছু একটা শুনেছেন যা রীতিমতো অপ্রত্যাশিত ও ততোধিক ভীতপ্রদ। তা বুঝে কিছুটা নিজেও হন্তদন্ত হয়ে মিস্টার ব্যানার্জি জিজ্ঞেস করেন, কি হয়েছে প্রাণতোষ? কি হয়েছে বলো? আমতা আমতা করে বড়বাবু যা বললেন তা শুনে মিস্টার ব্যানার্জিও কেঁপে যান। স্যার, গঙ্গার পাড়ে একটা বাক্সে বছর 16-17 একটা মেয়ের দুটো কাটা হাত আর দুটো পা পাওয়া গেছে। পুলিশ আশঙ্কা করছে যে বডি পার্টসগুলো রিয়ার। দুদিন পর, স্থান 9 বন্দেল রোড, মিস্টার ব্যানার্জির বাড়ি। হতাশাগ্রস্ত দুটি বিষণ্ণ মুখ একে অপরের দিকে নেশাগ্রস্তের মতো তাকিয়ে। আসলে এই দুদিনে যা ঘটেছে তা সম্পূর্ণ পুলিশ ডিপার্টমেন্টের মাজা ভেঙে গুড়িয়ে দিয়েছে। গোয়েন্দা মহাশয়ের উপর ও তার এফেক্ট ভীষণ প্রকট। আপামর জনতা পুলিশ ডিপার্টমেন্টের ওপর ক্ষিপ্ত তো বটেই, তার পাশাপাশি সবাই যখন জানতে পেরেছে মিস্টার নিরলস ব্যানার্জির মতো খ্যাতনামা গোয়েন্দার উপস্থিতিতেও এই ঘটনাটা চোখের সামনে ঘটে গেল, তখন তিনিও রীতিমতো কটাক্ষের শিকার। ব্যাপারটা মেনে নেওয়া সত্যি কঠিন। সাধারণ কিডন্যাপিং ভাবা কেসটার বিভৎসতা এই দুদিনে সমস্ত মাত্রা ছাড়িয়েছে। মানুষ এতটা নিষ্ঠুর হয় কিভাবে? না, ভুল ছিল না। দুদিন আগে গঙ্গার পাড়ে পাওয়া কাটা হাত পাগুলো রিয়ারি। অনুপবাবু ও তার স্ত্রী তা স্বীকার করেছেন। কিন্তু কিন্তু এই দুদিনে তার শরীরের সমস্ত বডি পার্টস কলকাতা সংলগ্ন বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে খুঁজে পাওয়া গেলেও পাওয়া যায়নি শনাক্তকরণের আসল অঙ্গটা, রিয়ার মাথা। এই ঘটনাটার বিভৎসতা ও গভীরতা কাঁপিয়ে দিয়েছে প্রশাসনের সাথে যুক্ত এই দুই ব্যক্তিকেও। হঠাৎই তাদের মধ্যে একজন কণ্ঠ ছাড়লেন, আমরা পারলাম না প্রাণতোষ, আমরা পারলাম না। ওই রক্তাক্ত ছিন্ন বিচ্ছিন্ন বডি পার্টসগুলো, ওগুলো দেখলে আমি ঠিক। চরম আক্ষেপের সাথে কথাগুলো বলে ওঠেন মিস্টার ব্যানার্জি। প্রত্যুত্তরে পাশে বসে থাকা বড়বাবু বলেন, স্যার আপনি একটু শান্ত হন প্লিজ স্যার। মেয়েটাকে আমরা বাঁচাতে পারিনি ঠিকই, কিন্তু খুনিকে আমরা এখনো ধরতে পারি। খুনিকে যদি আমরা ফাঁসিতে ঝোলাতে পারি তাহলেই স্যার রিয়ার আত্মা শান্তি পাবে। মুখের রেখাগুলো হালকা শান্ত হয়ে আসে মিস্টার ব্যানার্জির, তবে তাতে ক্রোধ এখনো বর্তমান। এইটুকু একটা মেয়েকে এইভাবে, ওকে আমি ছাড়বো না প্রাণতোষ। ওই স্কাউন্ডারটাকে আমি কিছুতেই ছাড়বো না। তাই তো বলছি স্যার, কিন্তু আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। কিভাবে ধরবো ওই জানোয়ারটাকে? ধরতে তো হবেই হে, আমাদের হাতে সময় নেই। যা শুরু করেছে এই মিডিয়া, সে যাই হোক, চলো একটা জায়গায় যেতে হবে। কোথায়? বিদিশার বাড়ি? না, আগে রামু। ওর কাছে আমার কিছু জানার আছে। লেটস গো। বলেই মিস্টার ব্যানার্জি বাইরে বেরিয়ে গেলেন। অগত্যা বড়বাবু তাকে অনুসরণ করলেন। গাড়ি আবারও রওনা হলো অনুপবাবুর বাড়ির উদ্দেশ্যে। দরজাটা খুলল
একটা বেঁটে খাটো কৃষ্ণবর্ণা অপরিচিত মুখ। রামু, অপরিচিত একজন মানুষের মুখে নিজের নামটা শুনে থতমত খেয়ে যায় রামু। ততক্ষণে চোখের তলায় কালি নিয়ে পাশে এসে উপস্থিত হন অনুপবাবু। বোঝাই যাচ্ছে মেয়ের এই অকাল প্রয়াণের কতখানি ছাপ পড়েছে ভদ্রলোকের উপর। কি স্যার আপনারা? হ্যাঁ অনুপবাবু, আমাদের রামুর সাথে কিছু কথা আছে, ভেতরে আসতে পারি? আসুন আসুন। দুজনে ঘরে প্রবেশ করল। সেদিকে একরাশ হতাশা নিয়ে অনুপবাবু বলে চলল, যাওয়ার তো সে তো চলে গেল স্যার, করুন কি জিজ্ঞেস করবেন রামুকে? আমি আপনাকে কথা দিচ্ছি অনুপবাবু, রিয়ার খুনিকে আমি শাস্তি দেবই দেব, এটা আপনার কাছে আমার প্রমিস। বলে মিস্টার ব্যানার্জি রামুকে ইন্টারোগেট করা শুরু করলেন। আচ্ছা রামু, যেদিন রিয়া নিখোঁজ হলো সেদিন ওখানে ঠিক কি ঘটেছিল আমাকে খুলে বলো, মনে করে একদম ঠিকঠাকভাবে বলো, না হলে কিন্তু। ঘাবড়ে যায় রামু। আমতা আমতা করে সে বলে, আজ্ঞে বাবু, সেদিন গাড়ি থেকে নামার পর ওই ম্যাডাম যিনি রিয়া দিদিমণিকে ফোন করেছিল সে আমাদের সামনে এসেছিল, এসে বলল কী সব কাজ আছে, একটু সময় লাগতে পারে, তাই দিদিমণি আমাকে বাড়ি ফিরে যেতে বললেন, আর আমিও বাড়ি ফিরে চলে আসি। হ্যাঁ স্যার, রিয়ার শেষ ফোন কলেও আমায় এটাই বলেছিল, ডকুমেন্টেশনের কাজ আছে, একটু সময় লাগতে পারে, আমরা যেন টেনশন না করি। নাম কি ম্যাডামের? আজ্ঞে মানে নামটা। রামু ভাবে কিছুক্ষণ, তারপর বলে, হ্যাঁ হ্যাঁ বাবু, বিদিশা বিদিশা। রামুর মুখে এই নাম শুনে আকাশ থেকে পড়েন অনুপবাবু। চিৎকার করে ওঠেন তিনি। কি বিদিশা? যদিও ভদ্রলোকের এরকম প্রতিক্রিয়া স্বাভাবিক। বিদিশা নামটা পুলিশ ডিপার্টমেন্টের সবার কাছে এতদিনে পরিচিত হয়ে গেলেও অনুপবাবুর কাছে তা অজানা। এদিকে প্রভুর এই হুঙ্কারে রামু কাঁচুমাচু হয়ে উত্তর দেয়, হ্যাঁ বাবু, বিদিশা। আবারও হুঙ্কার দেয় ভদ্রলোক। তুই এই নামটা আমায় এতদিন কেন বলিসনি রামু? ভয় পেয়ে যায় রামু। বিশ্বাস করুন বাবু, আমি বলেছি। বলে রামু হাতের ইঙ্গিতে বড়বাবুর দিকে দেখিয়ে বলেন, এই বাবুকে আমি আগেই বলেছি, বিশ্বাস করুন। পাশ থেকে বড়বাবু বলেন, হ্যাঁ অনুপবাবু, রামু ইতিমধ্যে এই নামটা আমাদের বলেছে, সেটা ধরেই তো আমরা কল করা মেয়েটার নাম জানতে পেরেছি। এই কথা শুনে অনুপবাবুর মুখের রেখাটা কিছুটা শান্ত হয়ে আসে। পাশ থেকে মিস্টার ব্যানার্জি বলেন, আচ্ছা অনুপবাবু, একটা কথা বলুন, রিয়া যখন প্রাইজ আর এই ফোন কলের ব্যাপারে আপনাকে বা রাধা ম্যাডামকে বলে, তখন বিদিশার নাম বলেনি? অনুপবাবু নেতিবাচক ঘাড় নাড়লেন। আই সি। সে যাই হোক, মেয়েটার নাম যে বিদিশা তা তুমি কি করে জানলে রামু? হ্যাঁ, ওই ম্যাডামই তো আমাদের সামনে এসে বলল। গোয়েন্দা মহাশয় ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, আচ্ছা আচ্ছা, সেদিন টাকাটা দিতে যাওয়ার সময় কস্তুরি অ্যাপার্টমেন্টে ঠিক কি হয়েছিল রামু? মানে স্যার, টাকা সুটকেসটা নিয়ে আমি ভেতরে গেলাম, ওখানে একজন মেয়ে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নিল। কে, চিনতে পারোনি? না স্যার, মানে বোরখা পরা ছিল তো, তাই চিনতে পারিনি। গোয়েন্দা মহাশয় ভাবলেন কিছুক্ষণ, তারপর বললেন, ক্লেভার ক্লেভার, ভেরি ক্লেভার প্রণতোষ। তাই তো দেখছি স্যার। আচ্ছা রামু, তুমি হঠাৎ বাড়ি গিয়েছিলে কেন? আচমকা এই প্রশ্ন শুনে চমকে ওঠে রামু। কোনো রকমে সে বলে, আমার মায়ের শরীরটা খুবই খারাপ বাবু, তাই দেখা করতে গিয়েছিলাম। সত্যি তো? সত্যি বাবু, আমি আর যা কিছু করি মাকে নিয়ে কিন্তু কোনোদিনই মিথ্যে বলি না বাবু। আচ্ছা রামু, কলকাতায় তোমার আর কেউ পরিচিত আছে? পাশে থাকা অনুপবাবুর দিকে হাত দেখিয়ে রামু বলল, না বাবু, আমার পরিবার বলতে আমার বাবু আর গিন্নিমা, আরেকজন ছিল আমার দিদিমণি, কিন্তু সে তো আর নেই। বলেই হাউ মাউ করে কেঁদে ওঠে রামু। একবার তার কাঁধে হাত রাখেন মিস্টার ব্যানার্জি, তারপর কাউকে কিছু না বলে সোজা বেরিয়ে যান। বড়বাবু তাকে অনুসরণ করেন। কিছু বুঝলেন স্যার? পরে বলছি, চলো। এবার কোথায় যেতে হবে স্যার? তা গৌতম বাবুর সাথে একটু সাক্ষাৎ করা যাক। নমস্কার গৌতম বাবু, আমি নীলরোষ ব্যানার্জি।
আর ইনি লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়। আমি জানতাম এই দিনটা আসবে। আসুন স্যার, ভেতরে আসুন। দুজনেই বেশ খানিকটা অবাক হয়ে ভেতরে প্রবেশ করল। গৌতমবাবু হাতের ইঙ্গিতে সোফাতে বসার অনুরোধ জানালেন। বড়বাবু ও মিস্টার ব্যানার্জি সোফাতে এসে বসলেন। বাড়ির চারিদিকটা একবার ভালো করে তাকালেন মিস্টার ব্যানার্জি। তারপর পাকা কূটনীতিকের মতো তিনি বললেন, তা গৌতমবাবু, আমি কিছু বলবো না নিজে থেকে স্বীকার করবেন? আমি খবর সবই শুনেছি স্যার, কিন্তু বিশ্বাস করুন স্যার, এই কিডন্যাপিং বা মার্ডারের সাথে আমার কোনো যোগাযোগ নেই। পাশ থেকে বড়বাবু ধমক দিয়ে বললেন, থামুন, এরকম অনেক ভিকটিমের নানান নাটক দেখে দেখে আমার পেকে গেছে, বুঝলেন? তাড়াতাড়ি সব বলুন, না হলে লক আপে নিয়ে গিয়ে 3rd ডিগ্রি দিলে বুঝতে পারবেন। বলুন। চরম অনুনয়ের সুরে বলে ওঠেন ভদ্রলোক। বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে প্রশ্নগুলো করছি তার ঠিকঠাক উত্তর দিন। মৃদুস্বরে উত্তর দিল গৌতম। বলুন। অনুপবাবুর কলকাতার ঠিকানা আপনি পেলেন কিভাবে? ওই বাড়ির মালিক বীরেন আমার বন্ধু, ওরই মুখে জানতে পারি যে দাদা বীরেনের বাড়িতে এসে উঠেছে। বুঝলাম। তা এতদিন যে দাদার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি, তা তার কাছে হঠাৎ টাকা চেয়ে বসলেন, কি ব্যাপার? মাথা নিচু হয়ে গেল গৌতম হালদারের। অত্যন্ত মৃদুস্বরে তিনি বললেন, বিশ্বাস করুন স্যার, আমার কাছে কোনো অপশান ছিল না। এতদিন চাকরিটা ছিল, তাই কারোর কাছে আমি পরোয়া করিনি। কিন্তু এখন চাকরিটা চলে যাওয়ার পর আমি বুঝেছি এই পৃথিবীতে কেউ আপন নয় স্যার, কেউ না। তা আপনি টাকার সাহায্যটা অন্য কারোর কাছেও তো চাইতে পারতেন, অনুপবাবুর কাছেই চাইতে হলো কেন? বিবেকে বাঁধলো না আপনার? একইভাবে বলে চলে ভদ্রলোক। চেয়েছিলাম স্যার, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি, কেউ করেনি স্যার, এমনকি বীরেনও না। কেন জানি না স্যার। আর তাছাড়াও ও আমাকে সাহায্য করবেই বা কি? ওই তো 2 দিন ছাড়া আমায় টাকা চেয়ে বেড়াতো। ওই যে বলে না স্যার, অসময়ে মানুষ চেনা যায়। তা যা বলেছেন। আমার দাদা বড় মনের মানুষ স্যার, একবারও না ভেবে আমাকে 10,000 টাকা দিয়ে সাহায্য করলো জানেন। তারপরেই শুনি রিয়া নিখোঁজ। তখনই আমি বুঝতে পেরেছিলাম এই দিনটা আসবে। বুঝলাম। আচ্ছা গৌতমবাবু, আপনি বিদিশা নামের কাউকে চেনেন? কিছুক্ষণ ভাবেন ভদ্রলোক, তারপর নেতিবাচক ঘাড় নাড়েন। ভালো করে মনে করে দেখুন। না স্যার। বেশ, এবার আমরা উঠি, প্রয়োজনে আবার যোগাযোগ করতে পারি। যতদিন না এই কেস সলভ হচ্ছে, আপনিও কিন্তু আমাদের সাসপেক্টের তালিকার মধ্যে রইলেন। মিস্টার ব্যানার্জির মুখে একথা শুনে থতমত খেয়ে যান ভদ্রলোক। তারপর সম্মতিতে ঘাড় নাড়ান। চললাম বলেই দুজন বেরিয়ে গেলেন। রাস্তায় চলতে চলতে বড়বাবু বললেন, স্যার, আমার কিন্তু এনার উপর ডাউট হচ্ছে। তোমার কাকে ডাউট হচ্ছে না বলবে? হ্যাঁ। কিছুটা মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসেন বড়বাবু। তারপর বললেন, এবার কোথায় স্যার? বিদিশার বাড়ি? না, হ্যাঁ, ওখানে যেয়ে লাভ নেই। মিস্টার ব্যানার্জির মুখে একথা শুনে অবাক হয়ে যান বড়বাবু। হ্যাঁ, লাভ নেই মানে? ও কিছু না, তুমি চলো, আমাকে একটু বাড়িতে ড্রপ করে দেবে। অগত্যা বড়বাবু বাধ্য হলেন মিস্টার ব্যানার্জির বাড়ির দিকে গাড়ি নিয়ে যেতে। রাস্তায় কোনো কথা হয় না দুজনের। পুরো রাস্তায় বড়বাবু দেখলেন গোয়েন্দা মহাশয় নিজের হাতের বৃদ্ধাঙ্গুলিটি মাথার এদিক ওদিক শুধু ঘষে চলেছেন। অবশেষে গাড়ি এসে পৌঁছালো 9 বন্ডেল রোডে। গাড়ি থেকে নেমে দুজন ঘরে প্রবেশ করল। হন্তদন্ত হয়ে মিস্টার ব্যানার্জি সোফায় গিয়ে বসলেন। একটা দীর্ঘশ্বাস নিয়ে পকেট থেকে একটা ক্লাসিক বের করে সামনে থাকা টেবিলে বার কতক ঠুকে প্রথম টানটা মারলেন। এইসবের মাঝে মিস্টার ব্যানার্জিকে ডিস্টার্ব করা একদম ঠিক না, সেটা বড়বাবু খুব ভালো করে জানেন। কিছুটা সময় এইভাবেই পেরিয়ে যায়। তারপর অনেক সাহস করে বড়বাবু বলেন,
কিছু পেলেন স্যার? না, পাইনি হে। বড় জটিল কেসে প্রাণতোষ, বড় জটিল। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি বিদিশার বাড়ি গেলেন না কেন স্যার? ও তো আমাদের প্রাইম সাসপেক্ট। ওটা তুমি মনে করো, আমি না। হ্যাঁ, বিদিশাকে আপনি সাসপেক্ট লিস্টেও রাখছেন না স্যার? না প্রাণতোষ, এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি বিদিশার সাথে এই কেসের কোনো কানেকশন নেই। আপনি যে কোন লজিকে এসব বলছেন ভগবানই জানেন। সব লজিকই শেষে জানতে পারবে ভাইয়া, সবুর করো। তাহলে এখন শুধু যাচাই করার পালা। কি যাচাই করবেন স্যার? সত্যতা। প্রাণতোষ, একটা কথা জানো তো, কখনো কখনো খুনি আমাদের হাতের নাগালেই থাকে, কিন্তু আমরা একটু কঠিন করে ভাবতে যেয়ে সবকিছুকে জটিল করে ফেলি। এই কেসটা একদম এরকমই, বুঝলে ভাইয়া। বাকিটুকু সত্যতা যাচাই করতে একটা গেম খেলতে হবে। ইয়েস, গেম, আই মিন ইট। হতবাক হয়ে যান বড়বাবু। আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন স্যার? সন্দেহের বশে কিছু করা যায় না প্রাণতোষ, তবে আমাদের হাতে আর অপশন নেই। এবার একটা গেম খেলতেই হবে। গেম? কি গেম খেলবেনই বা কার সাথে? আবারও পুরনো সেই অতি পরিচিত মিস্টেরিয়াস ছন্দে মিস্টার ব্যানার্জি বলেন, ইয়েস মাই পার্টনার, গেম। মাছ যদি একবার নিজে থেকে জালে এসে ধরা দেয় তো কেল্লা ফতে। মাছ? কে মাছ? কোথায় মাছ? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। পারবে পারবে, সব সঠিক সময় জানতে পারবে। তার আগে আমার কয়েকদিন সময় লাগবে মাছটার গুণগত মান যাচাই করার জন্য, বুঝলে। সে যাই হোক প্রাণতোষ, তুমি মিডিয়া, নিউজ পেপার এদিকটা সামলাও, বাকি কেসের দিকটা আমার হাতে ছেড়ে দাও। শুধু একটা কথা মাথায় রেখো, যেখানে আমি আসতে বলবো ফোর্স নিয়ে চুপচাপ সেখানে পৌঁছে যাবে। বাকি কি করতে হবে আমি তোমায় জানিয়ে দেবো, আর আমাকে কল করবে না কদিন, ওকে? ঠিক আছে স্যার, কিন্তু কোনো কিন্তু নয়, যা বলছি তাই করো। না, বাই। বলেই মিস্টার ব্যানার্জি ভেতরে চলে গেলেন। আবারও বড়বাবুর কিছু বলার ইচ্ছা থাকলেও তিনি পারলেন না। গোয়েন্দা মহাশয়কে প্রশ্ন করার জো নেই। আর তাছাড়া এরকম সময় ক্ষুব্ধ নিরলস ব্যানার্জিকে প্রশ্ন করার চেয়ে বাঘের কাঁচায় প্রবেশ করা অনেক সেরে। অগত্যা তিনি বেরিয়ে গেলেন। পাঁচ দিন কেটে গেছে। জনতার মধ্যে রিয়া বিশ্বাস মার্ডার কেসের ক্রেজ তখনও তুঙ্গে। এই 5 দিনে মিস্টার ব্যানার্জিও যেন কলকাতা থেকে জাস্ট ভ্যানিশ হয়ে গেছে। এরই মধ্যে একবার মিস্টার ব্যানার্জির কথা বড়বাবু শুনেছিলেন। তিনি নাকি আরও একবার অনুপবাবুর বাড়ি গিয়েছিলেন জিজ্ঞাসাবাদের জন্য। ব্যাস এইটুকুই। প্রাণতোষবাবু চেয়েও মিস্টার ব্যানার্জিকে কল করতে পারছেন না। এদিকে পুলিশ ডিপার্টমেন্ট ক্রমাগত নেটিজেনদের কটাক্ষের শিকার হয়ে চলেছে। বড়বাবুরও আশা ভরসা যখন ধীরে ধীরে ম্লান হওয়ার পথে, ঠিক তখনই একটা আননোন নাম্বার থেকে কলটা আসে প্রাণতোষবাবুর ফোনে। হ্যালো হ্যালো, প্রাণতোষ। বড়বাবুর 1 সেকেন্ডও সময় লাগে না এই গলাটা চিনতে। উৎকণ্ঠায় তিনি চিৎকার করে ওঠেন, মিস্টার ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি, আপনি কোথায়? শান্ত হও প্রাণতোষ, শান্ত হও। অ্যাড্রেসটা হচ্ছে 92/B গড়িয়াহাট। বলেই বার কতক শব্দ করে ফোনটা কেটে গেল। আর কি, নিরলস ব্যানার্জির অর্ডার শিরোধার্য। সুতরাং তিনি 4 জন পুলিশকে নিয়ে রওনা হলেন গন্তব্যের উদ্দেশ্যে। লালবাজার কাস্টাডি। তাহলে পরিচয়পত্র সেরে নেওয়া যাক। হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে বসে থাকা মধ্যবয়স্ক মানুষটিকে হঠাৎই প্রশ্ন করলেন মিস্টার ব্যানার্জি। পাশে দাঁড়িয়ে থাকা বড়বাবুর সব কেমন যেন খেটে ঘ হয়ে যাচ্ছিল। সেই মিস্টার ব্যানার্জির ফোন কল আসা থেকে গড়িয়াহাট থেকে এই অপরিচিত মধ্যবয়স্ক মানুষটিকে থানায় তুলে আনা পর্যন্ত কোনো কিছুই মাথায় ঢুকছে না তার। এসবের মাঝেই ক্রোধে উন্মত্তের মতো চিৎকার করে উঠলেন সেই অপরিচিত মানুষটি। হ্যাঁ, আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? হ্যাঁ,
আপনারা কি ফাজলামি করছেন আমার সাথে? আর তাছাড়াও আপনি কে? কে আপনি বলুন? উত্তরটা দিলেন পাশে দাঁড়িয়ে থাকা বড়বাবু। ইনি কে? আরে এনাকে তো সবাই চেনে মশাই। ইনি হলেন ফেমাস গোয়েন্দা, আপনি জানেন না, মিস্টার নিরলস ব্যানার্জি। বড়বাবুর মুখে এ কথা শুনে কেমন একটা চুপ হয়ে গেলেন চেয়ারে বসে থাকা মানুষটি। এবার নিজের অন্তরে বহু কষ্টে আটকে রাখা প্রশ্নের ঝুড়ি থেকে বেশ কয়েকটা প্রশ্ন বড়বাবু ছুঁড়ে দিলেন গোয়েন্দা মহাশয়ের উদ্দেশ্যে। স্যার, আমার কিন্তু কিছু প্রশ্ন আছে আপনাকে, উত্তর আপনাকে দিতেই হবে। বলেই তিনি চেয়ারে বসে থাকা ব্যক্তিটির দিকে ইঙ্গিত করে বেশ কয়েকটা প্রশ্ন ও মিস্টার ব্যানার্জির প্রতি সামান্য ক্ষোভ একসাথে উগড়ে দিলেন। ইনি কে? আর তাছাড়াও এনাকে তুলে আনার কারণ কি স্যার? আপনি তো আমায় কিছুই বলেননি। গত 5 দিন আপনার কোনো দেখাও নেই, পাত্তাও নেই। খোঁজ নিতে গিয়ে শুনি যে আপনি এর মাঝে একবার অনুপবাবুর বাড়ি গিয়েছিলেন, ব্যাস। কলও করতে পারছিলাম না, আপনি বারণ করেছেন। কি যে হচ্ছে ভগবান জানে, এগুলো কিন্তু ঠিক নয় স্যার। আরে রোসো প্রাণতোষ, রোসো, একটু নিঃশ্বাস নাও। এ তো মুখ দিয়ে প্রশ্নের বোমা ফাটাচ্ছ। হে, একটু ধৈর্য ধরো, পরপর তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। বলেই মিস্টার ব্যানার্জি কয়েক সেকেন্ড কিছু একটা ভাবলেন, একবার প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন, তারপর বলতে শুরু করলেন। ইনি হলেন বীরেন চাকলাদার। চমকে ওঠেন বড়বাবু। বীরেন চাকলাদার মানে অনুপবাবুর প্রথম ভাড়া বাড়ির মালিক? আর আরে রিয়ার টিচার, ইয়েস প্রাণতোষ, সেই বীরেন চাকলাদার যার কথা অনুপবাবু আমাদের আগে বলেছে। এবার আমতা আমতা করে বড়বাবু বললেন, তার মানে ইনি কি? হ্যাঁ প্রাণতোষ, এই সেই লাম্পটামুস কাউন্সিল। কি বলছেন স্যার? টিচার হয়ে? ছি 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 ছি। চেয়ারে বসে থাকা বীরেনবাবু অত্যন্ত করুণ স্বরে বলে উঠলেন, না স্যার, না স্যার, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার। রিয়া আমার ছাত্রী স্যার। শিক্ষক হয়ে ছাত্রীকে খুন করবো এতটা খারাপ মানুষ আমি নই স্যার, এতটা খারাপ মানুষ আমি নই। স্টপ ইউর অ্যাক্টিং বাস্টার্ড, তুই মেরেছিস। বিশ্বাস করুন আপনারা, আমি কোনো অ্যাক্টিং করছি না স্যার। রিয়াকে আমি ভীষণ স্নেহ করতাম, ও পড়াশোনাতেও ভীষণ ভালো, ওকে আমি কেন মারতে যাব স্যার? না না না, কোথাও একটা ভুল হচ্ছে স্যার। আছে আছে, তোর কাছে রিয়াকে কিডন্যাপ করার কারণ আছে। নেই স্যার, নেই, কোনো কারণ নেই স্যার। রিয়াকে আমি বড় স্নেহ করতাম স্যার। ওকে মারার কথা আমি ভাবতেও পারি না স্যার, আমি ভাবতেও পারি না স্যার। তাহলে নিজের বাড়ি কেন বিক্রি করেছিস তুই? বল জানোয়ার, বল। বলেই মিস্টার ব্যানার্জি একটা সপাটে চড় কষিয়ে দেন বীরেন চাকলাদারের গালে। তবুও কোনো পরিবর্তন নেই। অসহায় নির্দোষ যুবকের মতো অনুনয়ের সাথে বলে চলে সে, আমি মানছি স্যার, আমি মানছি, আমি জুয়া খেলি, এই জুয়ার কারণে আমার বাড়ি ঘর দোর সব গেছে, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি। রিয়া আমার মেয়ের মতো, ওকে মারধর করা আমি স্বপ্নেও ভাবতে পারি না স্যার। বিশ্বাস করুন স্যার, মানছি স্যার, বিশ্বাস করুন, আমি মানছি স্যার, আমি মানছি, আমাকে আমার কথা একটু বিশ্বাস করুন। তুই মিথ্যে বলছিস জানোয়ার, তোকে আজ আমি মেরেই ফেলব। বলে আবারও মিস্টার ব্যানার্জি একটা সপাড়ে চড় কষিয়ে দেন বীরেনের গালে। তারপর তার কলার জাপটে দাঁত খিচে হিংস্র পশুর মতো চিৎকার করে ওঠেন, তুই মেরেছিস কাউন্সিল, তুই যখন তুই জানতে পারলি রিয়াকে তার বাবা মা পাইলট করতে চায়, তখনই তোর মাথায় তুই প্ল্যানটা সাজিয়ে নিয়েছিলি। বাস্টার্ড, তোর মতো অনেককে আমি আমার জীবনে সোজা করে দিয়েছি। এবার সত্যিটা বল, নয়তো। কিন্তু বীরেনের কোনো পরিবর্তন নেই। হাপুস নয়নে সে শুধু ফুঁপিয়েই চলেছে। না স্যার, না, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি রিয়াকে মারিনি স্যার, আমি রিয়াকে খুন করিনি স্যার। বিশ্বাস করুন আমার কথা, প্লিজ প্লিজ প্লিজ, আমার কথা বিশ্বাস করুন।
বলেই ঝরঝর করে কেঁদে ওঠে বীরেন চাকলাদার। এতক্ষণ মিস্টার ব্যানার্জির রাগ ও বীরেনের কান্না এই সমস্ত কিছু স্থানুর মতো দাঁড়িয়ে দেখছিলেন বড়বাবু। কিন্তু এই ধরনের কড়া ইন্টারোগেশনের পরও অসহায় গোবেচারার মতো কাঁদতে থাকা বীরেনের উপর একটু যেন মায়াই হলো তার। গোয়েন্দা মহাশয় কোনো ভুল করেননি তো? এইরকমই কিছু একটা ভেবে আমতা আমতা করে মিস্টার ব্যানার্জির উদ্দেশ্যে একটা প্রশ্ন করেন তিনি। না ইয়ে স্যার, মানে আপনি ঠিক ইনফরমেশন পেয়েছেন তো যে এই বীরেনই খুনি? ক্রোধে উন্মত্তের ন্যায় রক্তাক্ত চোখ নিয়ে মিস্টার ব্যানার্জি ঘুরে তাকান বড়বাবুর দিকে। সেই তীব্র অন্তর্ভেদী দৃষ্টিতে বড়বাবু সিটিয়ে গেলেন কিছুটা। সরি আই এম রিয়েলি সরি স্যার, আপনি আমাকে সমান ক্রোধে মিস্টার ব্যানার্জি আবারও ঘুরে তাকালেন গলার জাপটে রাখা বীরেনের দিকে। কি বলবি? আমি তোকে খুন করবো। আবারও সেই একই। বিশ্বাস করুন আপনারা, রিয়াকে আমি মারিনি স্যার, মারিনি রিয়াকে স্যার, বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন আমার কথা। এবার মিস্টার ব্যানার্জি যা বললেন তারপর বড়বাবু মোটেই প্রস্তুত ছিলেন না। তুই বলতে চাইছিস তুই রিয়াকে মারিসনি, তাই তো? বীরেন সম্মতিক্রমে মাথা নাড়ল। তাহলে আমি বিদিশাকে নিয়ে আসি, বাকিটা ওই বলবে, কেমন? মিস্টার ব্যানার্জির মুখে একথা শুনে জোঁকের মুখে যেন নুন পড়ল। নিমেষের মধ্যে বীরেনের নিষ্পাপ মুখবিবর পরিবর্তিত হয়ে তার মধ্যে এক শয়তানি ছাপ ফুটে উঠল। অবাক হয়ে সে বলল, বিদিশা আপনার কাছে? এবার কাটা কাটা উচ্চারণে মিস্টার ব্যানার্জি বললেন, আগে হ্যাঁ মিস্টার বীরেন চাকলাদার, তুই এবার মুখ খুলবি না ওকে আমি নিয়ে আসবো? সব ডুবিয়ে দিল সেই মেয়েটা, সব ডুবিয়ে দিল এই মেয়েটা, সব ডুবিয়ে দিল সব। ওকে পেলেও এই একই হাল করবো রিয়ার মতো। শালা বচ্চাত বেটি, সব ডুবিয়ে দিল, খুন করবো ওকে। এবার মিস্টার ব্যানার্জি বড়বাবুর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তা কি হে প্রাণতোষ, আমার কাছে ভুল ইনফরমেশন আছে? হ্যাঁ না। লজ্জায় মাথা নত করে বড়বাবু বললেন, আই এম সরি স্যার, বাট আপনি তো আমাকে কিছুই বলেনি না। বিদিশা যে আপনার জিম্মা, এটা তো আমি জানতাম না। স্বাভাবিক, সে যাই হোক। বলেই বীরেনের দিকে ইঙ্গিত করে মিস্টার ব্যানার্জি বললেন, তোর খেল খতম বীরেন, এবার বল কাউন্টার। কেন মারলি ওইটুকু মেয়েটাকে? টাকা তো তোকে ওর বাবা দিয়েই দিয়েছিল, তাও কেন মারলি? আরে আমি কি মারতে চেয়েছিলাম নাকি? আরে অজ্ঞান করতে গিয়েই তো কি করে যে মারা গেল কে জানে। হ্যাঁ বোধহয় ওই রুমালে বেশি ক্লোরোফর্ম দেওয়া হয়ে গিয়েছিল। এবার বড়বাবু আর সহ্য করতে পারলেন না, এগিয়ে গিয়ে বার কতক চড় কষিয়ে দিলেন বীরেনের গালে। তুই কি মানুষ? সালা সুরের বাচ্চা, আজ আমার চাকরি যাবে, তোকে আজ আমি গলা টিপে খুন করব। বলে বড়বাবু বীরেনের টুটি টিপে ধরেন। গতিক বুঝে কোন রকমে বড়বাবুকে দূরে সরিয়ে নেন মিস্টার ব্যানার্জি। তারপর বলেন, শান্ত হ প্রাণতোষ, শান্ত হ। স্যার আপনারাও তো দেখছি আমার মতো স্যার। হ্যাঁ মুচকি হেসে মিস্টার ব্যানার্জি বললেন, তোর মতো নয় রে খোকা, তোর থেকেও 3 কাঠি ওপরে। সে ছাড়, তুই বাকিটা বলবি না বন্দুকটা বার করবো? প্রত্যুত্তরে বীরেন বলতে শুরু করলো, হ্যাঁ ওই রুমাল মুখে ঢাকানোর কিছুক্ষণ পরই দেখি মেয়েটা মারা গেছে। আর কি, একটা লোহার রড দিয়ে ধুম করে দিলাম। যতই হোক নিজেকে তো আর ফাঁসিয়ে দিতে পারি না, না কি বলেন? হ্যাঁ ঠিক না বলুন স্যার? হ্যাঁ আরে তারপর তো ওই বডির পার্টসগুলো কেটে বাক্সে ভরে ওই কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি। কিন্তু কিন্তু একটা বিষয় কি জানেন স্যার? একটা বিষয়, গাটা ঘিন ঘিন করছিল বড়বাবু। এই কোন নরপিশাচ তার সামনে বসে? ইচ্ছে হচ্ছিল রিভলভারের সব কটাগুলি এই মানুষরূপী জন্তুটার খুলিতে ভরে দিতে, কিন্তু আইনের জন্য তার হাত পা বাঁধা।
এমন সময় মিস্টার ব্যানার্জি পাশ থেকে উত্তর দিলেন, কি বিষয়? রিয়ার রক্তাক্ত বডি পার্টসগুলো যখন এক এক করে কাটছিলাম না, হ্যাঁ, তখন যে আমার কি ভালো লাগছিল না স্যার, আমি বলে বোঝাতে পারবো না স্যার, বলে বোঝাতে পারবো না। কি ভালো লাগছিল স্যার। যতই একটা করে বডি পার্টস বাক্সবন্দি করছিলাম, তাতেই আমার আরো কনফিডেন্স বেড়ে যাচ্ছিল স্যার। আর কেউ আমায় ধরতে পারবে না, কেউ না, নো ওয়ান ক্যাচ মি। তুই কি মানুষ? মাথাটা কোথায়? হঠাৎই প্রশ্নটা করে বসেন মিস্টার ব্যানার্জি। উন্মাদ পাগলের মতো উত্তর দেয় বীরেন, মাথা 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 ঠিক মাথাটা যেন কোথায় স্যার? হ্যাঁ, মাথাটা যেন কোথায়? ও হ্যাঁ, মনে পড়েছে স্যার, মনে পড়েছে। মাথাটাও গঙ্গাতে, স্যার, মাথাটাও গঙ্গাতে। ওই যে মিলেনিয়াম পার্ক আছে না, হ্যাঁ, তার ঠিক কাছে ওইটুকু একটা মেয়ে স্যার, এই বয়সে মরতে হলো। ইস 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 ইস। তা একটু গঙ্গার পবিত্র জলে বিশুদ্ধকরণ না হলে হয় স্যার? কি বলেন, হয়? হ্যাঁ, তাই একটু ভাসিয়ে দিলাম আর কি। বিশুদ্ধিকরণ? তোর বিশুদ্ধিকরণ এবার আমি বার করছি, তারা কিন্তু তুই রিয়াকে কেন টার্গেট করলি বল, আনসার মি। স্যার, আরে ওই রিয়াই তো আমার হাতের নাগালে ছিল স্যার, আমার হাতের নাগালে ছিল। মেয়ে পাইলট হতে চায় মানে বাবা মা মেয়ের পেছনে ভালো অঙ্কের টাকা ইনভেস্ট করবে, এটাই তো স্বাভাবিক, কি তাই না? হ্যাঁ, বাকিটা মিস্টার ব্যানার্জি বলল। তারপর যখন চুয়াতে নিঃস্ব হয়ে তোর টাকার দরকার হলো, ঠিক তখনই একদিন ভুল করে রিয়ার মা মানে রাধা দেবী তোর সামনে মেয়েকে নিয়ে করা ফিউচার প্ল্যানটা বর্ণনা করে ফেললেন, আর তুই বিদিশার সহযোগিতায় কিডন্যাপিংয়ের পুরো প্ল্যানটা সাজালি, তাই তো? ঠিকই স্যার, আপনি তো আমার চেয়েও স্মার্ট দেখছি। হ্যাঁ, তবে ওই বিদিশার নামটা আমার মুখের সামনে ধরবেন না স্যার, আমার মুখের সামনে ধরবেন না। আচ্ছা, সালা ওর জন্যই আমাকে ফাঁসতে হলো। সালা ভেবেছিলাম মেরে দেবো মালটাকে, হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি মেরে দেওয়াই উচিত ছিল, কি তাই না? কোথায় 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 ওই হারামজাদিরা? কোথায়? ও ডাকুন তো, আর ডাকুন ওকে, আমাকে ফাঁসিয়ে দিয়ে ও কি আর পার পাবে ভেবেছে? হ্যাঁ, মরতে তো আমাদের দুজনকেই হবে, তাই না স্যার? হ্যাঁ, মরার আগে মুখটা অন্তত দেখে যায় আমার ক্রাইম পার্টনারে, ঠিক কি না? হ্যাঁ, একটু দেখে যাই কি স্যার? কি? বীরেনের এই কথার পরিবর্তে গোয়েন্দা মহাশয় যা বললেন তা শুনে উপস্থিত দুজনের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। কিন্তু বিদিশা আমার কাছে নেই খোকা। কি? আরে প্রাণতোষ, নেই মানে নেই, বিদিশা আমার কাছে নেই। এক্ষুনি বললেন আছে, এখন বলছেন নেই। কি সব বলছেন স্যার? আমার না সব গুলিয়ে যাচ্ছে। তাহলে বিদিশা কোথায়? আমি কি করে জানবো? প্রাণতোষ, তুমি এখনো বুঝতে পারছো না নাকি সত্যিই পারছো না? লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায় একটু ভাবার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে বীরেন চাকলাদারের মুখ শুকনো হয়ে গেছে। রাগে ক্ষোভে ঘৃণায় সে চিৎকার করে ওঠে, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি, একদম ছাড়বো না। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না তোকে আমি। এতক্ষণে পুরো ব্যাপারটা বোধগম্য হয়েছে বড়বাবুর। আনন্দে উল্লাসে চিৎকার করে ওঠেন তিনি, ব্রাভো মিস্টার ব্যানার্জি, ব্রাভো। আচ্ছা, আর পার্টনার, আপনি তো আসল জায়গায় আমাকে থাকতেই দেন। আচ্ছা, অভিযোগ পরে হবে, এখন যাও, আগে এই জানোয়ারটার একটা ঠিকানা বার করো, আর একে জেরা করে বিদিশাটাকেও তুলে নিয়ে এসো। সে আপনি আমার উপর ছেড়ে দিন স্যার, হ্যাঁ, ওটা আমার খুব ভালো করে জানা আছে। এখন জেলে আছে, থাক,
পার্টনারটাকে নিয়ে আসি আগে, তারপর একসাথে দুটোকে ফাঁসিতে ঝোলাবো। বলে দুজন সমবেতভাবে হাসিতে ফেটে পড়লেন। তাই ভালো। তবে কিছু না প্রাণতোষ, আমি জানি তোমার বেশ কিছু প্রশ্ন আমার উত্তরের আশায় মুখিয়ে আছে, সব উত্তর পাবে। এখন চলো হে, একটু চা খাওয়া যাক। বলেই দুজন গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলেন। আপনি আর যা খেল দেখালেন না স্যার, আমি তো মানে যাকে বলে একদম স্পেল বাউন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এবার বলো প্রাণতোষ, কি বলবে? আচ্ছা, আপনি কি করে বুঝলেন যে বীরেনি কালপ্রিট? দেখো, বীরেন যদি না স্বীকার করতো তো আমার হাতে স্টিল নাও এখনো এমন কোনো প্রমাণ নেই প্রাণতোষ। আমি যেটা করেছি এটা একটা ক্যালকুলেটিভ রিস্ক, অনেক ভেবেচিন্তে নেওয়া একটা সিদ্ধান্ত। ভেবে দেখো প্রাণতোষ, বীরেনের বিরুদ্ধে আমার হাতে কোনো প্রমাণ নেই বটে, কিন্তু বীরেনকে সন্দেহ করার মতো জায়গা কিন্তু ছিল। ছিল? কোথায়? আমি তো কিছু বুঝতে পারিনি স্যার। ওই যে বলেছিলাম, চোখ কান খোলা রাখলে অনেক কিছু উপলব্ধি করা যায়। আমি খোঁজ নিয়ে দেখেছি, প্রাণতোষ রামু সত্যি মায়ের কাছে দেখা করতে গিয়েছিল, আর গৌতমবাবুর ফ্যাক্টরিটা সত্যি বন্ধ হয়ে গেছে। এই দুই সাসপেক্ট যখন লিস্ট থেকে বেরিয়ে গেল তখন ব্যাপারটা আরও আমাকে চিন্তিত করে তুলল। মনে করে দেখো প্রাণতোষ, অনুপবাবু আমাদের বলেছে বীরেনের বাড়িটা কিন্তু ওরা নিজেরা ছাড়েননি, বীরেনীয় সমস্ত ভাড়াটিয়াকে ছাড়িয়ে দিয়েছিল। এখান থেকে আমার প্রথম খটকাটা লাগলো। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ, বীরেন রিয়ার টিচার ছিল। এর মানে অনুপবাবুর অর্থনৈতিক অবস্থা রিয়া মারফত জেনে নেওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এই সংশয় আর একটু জোর পায় যখন এই মাঝের 5 দিনে খোঁজ নিয়ে দেখি যে বীরেন চাকলাদার গ্যামলিংয়ের নেশায় প্রায় সর্বহারা। পরে যখন দ্বিতীয়বার অনুপবাবুর কাছে ইন্টারোগেশনে যাই, সেখানেই আমার প্রায় সমস্ত ডাউটটা ক্লিয়ার হয়ে যায়। কিভাবে? ওখানে অনুপবাবুর স্ত্রী মানে রাধা ম্যাডাম বলেন, যেখানে ওনাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল মানে কস্তুরী অ্যাপার্টমেন্টের বাইরে, উনি বীরেনকে দেখেছেন। মেয়ে হারানোর বেদনায় কথাটা মাথায় ছিল না মহিলার। পরে মনে আসাতে আমাকে নিজে মুখে বলেছেন ভদ্রমহিলা। আর তাছাড়া রিয়া নিখোঁজের ঠিক আগের দিন অর্থাৎ 4 জুন বীরেন তাদের বাড়ি এসেছিল ও রিয়ার ফিউচার প্ল্যান নিয়ে তাদের মধ্যে বিভিন্ন কথাবার্তাও হয়েছিল। ও আচ্ছা, তারপরেই এই কিডন্যাপিংয়ের পুরো প্ল্যানটা সাজায় বীরেন। একদম মাই ডিয়ার পার্টনার। আর তাছাড়া গৌতমবাবু তো আমাদের বলেছিল 2 দিন ছাড়া এই বীরেন চাকলাদার মহাশয় গৌতমবাবুর কাছ থেকে টাকা ধার চাইতো। এই হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার। বাট স্টিল আমার হাতে বীরেনের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ ছিল না, তাই বাধ্য হয়ে এই রিস্কটা নিতে হলো। আর বেচারি বীরেন ভাবলো বিদিশা বোধহয় সত্যি আমার জিম্মায়, ব্যাস সব তোতা পাখির মতো গড়গড় করে বলে গেল। আপনি সত্যি পারেনও বটে স্যার। বুঝেছি প্রাণতোষ, বিদিশা তাই না? কিন্তু স্যার, আপনি যে বললেন বিদিশা কালপ্রিট নয়, আমি তো ঠিকই বলেছিলাম তাহলে। না হে, তুমি ঠিক বলনি। এ বিদিশা অনুপবাবুর কলিগ বিদিশা নয়, এটা অন্য মেয়ে। হ্যাঁ, কি বলছেন? কি ঠিকই বলছি প্রাণতোষ, এ বিদিশা বীরেনের বাল্যবন্ধু বিদিশা, যদিও সম্ভবত বিদিশা নাম নয়। আচ্ছা, তার মানে অনুপবাবুর কলিগ ওই বিদিশাকে ফাঁসানোর জন্যই এই নাম ধারণ, তাই তো? একদম প্রাণতোষ। কিন্তু আপনি কি করে বুঝলেন স্যার? কোনো খুনি নিজের আসল নাম জানিয়ে খুন করে প্রাণতোষ, এই জন্যেই তো শুরুতেই বিদিশা ম্যাডামকে লিস্ট থেকে আউট করি। ধন্য আপনার বুদ্ধিমত্তা স্যার। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে স্যার যে কালকে খবরের কাগজে নাম বেরোবে, রিনাউন্ড গোয়েন্দা মিস্টার নিরলস ব্যানার্জি ও লালবাজার থানার বড়বাবু মিস্টার প্রাণতোষ রায়ের হাতে ধরা পড়লো রিয়া বিশ্বাস মার্ডার কেসের আসল খুনিয়া। তোমার আনন্দ হচ্ছে প্রাণতোষ? হবে না? এইরকম একটা প্রতিভাবান মেয়ে মারা গেল। প্রাণতোষ, তুমি শুধু আমাদের জয়টা দেখছো, একবার ভেবে দেখো তো অনুপবাবু আর তার স্ত্রীর এখন কি অবস্থা। শুধু একটা কথাই আমি তোমাকে বলতে চাই, আজ থেকে শপথ নাও প্রাণতোষ, প্রশাসনের সঙ্গে যুক্ত আমরা বিভিন্ন প্রফেশনের মানুষ যদি এক হই
আমরা বেশ কিছু বছরের মধ্যেই গড়ে তুলতে পারবো আমাদের স্বপ্নের শহর, সন্ত্রাসহীন সমাজ, ক্রাইম মুক্ত বাতাবরণ। আর সেদিনই আমরা প্রকৃত অর্থে বুক ঠুকে গর্বের সঙ্গে বলতে পারবো, হ্যাঁ, আমরা গর্বিত। We live in the city of joy. এতক্ষণ ধরে আপনি শুনছিলেন হত্যার ফাঁদ, কলমে সৌরভ সেনগুপ্ত। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি গোরা। মিস্টার ব্যানার্জির চরিত্রে সুরঞ্জন, বড়বাবুর চরিত্রে সুদীপ, রামুর চরিত্রে নীলাঞ্জন, রিয়া ও বিদিশার চরিত্রে প্রীতি ও আদ্রিজা, বীরেন ও অনুপের চরিত্রে গোরা ও অতনু। পোস্টার ডিজাইন ও সাউন্ড এডিটিং বাই সৌমদীপ। সম্পূর্ণ গল্পটি খ্যাতি মার্ডার মিস্ট্রি অব নেপাল বা দ্য ক্রেজিয়েস্ট মার্ডার কেস অব নেপাল থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। আপনারা চাইলে ইউটিউবে গিয়ে আসল ঘটনাটি দেখে আসতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সপ্তাহে আবারও কোনো নতুন গল্প নিয়ে হাজির হব টিম ফ্যাবুলাস টেলসে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন এবং গল্পে থাকুন। ধন্যবাদ।